ঝিল ও স্বাক্ষর যখন ডিভোর্সটা হয়ে যায়, তখন সাক্ষ্য এটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না যে ঝিলের সাথে তার ডিভোর্সটা হয়ে গেছে। তখন সাক্ষ্য এটা নিয়ে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়েই রাস্তা পার হচ্ছিল। সাক্ষ্য অন্যমনস্ক থাকায় সে খেয়াল করেনি যে সেখানে গাড়ি চলে এসেছে, এবং সেই সময় এক গাড়ির সাথে সাক্ষ্যর ধাক্কা লাগে এবং সাক্ষ্য সেখানেই বেহুশ হয়ে পড়ে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা দেখতে পাবো ঝিলের মা বাড়িতে এসে ঝিলকে সমস্ত কিছু খুলে বলে যে সাক্ষ্যের বাড়ির লোক তাদেরকে ডেকে কী বলেছে এবং সাক্ষ্যকে তাড়াতাড়ি করে ডিভোর্সটা দিয়ে দিতে বলেছে। তখন ঝিল এটা শুনে রেগে যায়। তারপর সাক্ষ্যকে ঝিল ফোন করে এবং বলে সে যত তাড়াতাড়ি পারো এই ডিভোর্সটা দিয়ে দাও। সে আর এই মিথ্যা বিয়ের বোঝাটা নিয়ে চলতে পারছে না। এরপর সাক্ষ্য ঝিলকে নিয়ে কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করে এবং তারা ডিভোর্সটা সেরে ফেলে। এরপর ঝিল বাইরে এসে সাক্ষ্যকে চৈতির সাথে বিয়ে করে নতুন করে জীবন শুরু করার কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে সাক্ষ্য তখন ঝিলের এই বিয়েটা এভাবে যে শেষ হয়ে গেছে, সে এটা ভেবেই খুব কষ্ট পাচ্ছে। সে ঝিলের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে এবং রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এদিকে ঝিল চলে যাওয়ার সময় সেও খুব কষ্ট পাচ্ছে। হঠাৎ করেই সে শুনতে পায় যে তাকে কেউ পিছন থেকে ডাকছে। তখন সে পিছনে ফিরে তাকায় এবং সে দেখতে পায় যে সাক্ষ্য তাকে ডাকছে এবং তাকে দাঁড়ানোর জন্য বলছে। এটা দেখে ঝিল খুব খুশি হয়ে যায় যে তাকে সাক্ষ্য ডাকছে। এদিকে ঠিক তখনই দেখা যায় ঝিলের এক ফ্রেন্ড ঝিলকে দেখে ঝিলের কাছে আসে এবং ঝিলকে ডাকতে থাকে। তখন ঝিল তার সামনে বন্ধুকে দেখে অবাক হয়ে যায় এবং সে তখন বুঝতে পারে যে এতক্ষণ যা যা সে দেখেছে সব কিছুই তার মনের ভুল ছিল। তারপর ঝিল পিছনে ফিরে তাকায়। তখন সে দেখতে পায় সাক্ষ্য সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে সে আরও খুব কষ্ট পায় আর তখন বলে, আমি বেকার বেকার শুধু এত কিছু ভাবছি। সাক্ষ্য তো চৈতি ম্যামকে ভালোবাসে, তাকেই তো বিয়ে করবে। এদিকে তখন সাক্ষ্যকে দেখা যায়। সাক্ষ্য অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে যাচ্ছিল এবং তখনই এক গাড়ি চলে আসে এবং সাক্ষ্য সেই গাড়িটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং সেখানেই পড়ে যায় এবং সাক্ষ্য সেখানে বেহুশ হয়ে পড়ে। এদিকে তখন লোকজনের চেঁচামেচি শুনে ঝিল পেছনে ঘুরে তাকায় এবং সে খেয়াল করে যে সেখানে সাক্ষ্য বেহুশ হয়ে পড়ে আছে এবং সে দৌড়ে সাক্ষ্যর কাছে আসে। ঝিল সাক্ষ্যকে বলে, কি আর করবো বলুন তো, আমি তো আপনার মতো অত লেখাপড়া শিখিনি। তখন সাক্ষ্য ঝিলকে বলে, না ঝিল, আজ সত্যিই তোমরা দুর্দান্ত গান গেয়েছো। তোমরা যদি এভাবেই গান গাইতে থাকো তো তোমরা অনেক দূরে এগিয়ে যাবে। এরপরে ঝিলের দিদি ঝিলকে গরম দুধ খাইয়ে দেয়। ঝিলের মা তখন সাক্ষ্যকে বলে, বাবা তুমি তো কিছু খাবে না বললে, তাই না? তখন সাক্ষ্য বলে, আমি তো বললাম আমি এই সময় কিছুই খাই না। তখন মিনি বলে, বাবা সেই যখন তুমি আমাদের এখানে এসেছো তবে কি অষ্টমঙ্গল আর জোরটা? তখন ঝিল বলে, মা আমি তোমাকে কতবার বারণ করলাম তবুও তুমি সেই একই কথা বলছো। উনি তো বলেছেন উনি জোর খুলতে আসেননি, তারপরেও তুমি বারবার কেন এক কথাই বলছো? আর তাছাড়া উনি যদি জোর করে খোলেন আমি তো খুলতে রাজি নই, কারণ আমরা কেউ তো এই বিয়েটা মানি না। তখন সাক্ষ্য ঝিলকে বলে, ও তাই বুঝি, মানে আমি যদি জোর করে খুলতেও চাই তুমি খুলবে না, তাই তো? ঝিল বলে, হ্যাঁ আমি খুলবো না। আর আপনি তখন থেকে ইনিয়ে বিনিয়ে কেন কথা বলছেন বলুন তো? আপনি সরাসরি আমার মাকে বলতে পারছেন না আপনি এই বিয়েটা মানেন না, তাই আপনি এই জোর খোলার নিয়মটা মানবেন না, সেটা বললেই তো হয়। ঠিক তখনই সেখানে আসে মেনুকা, হাতে করে মিষ্টি আর জল নিয়ে চলে এসেছে। মেনুকা তখন সাক্ষ্যকে বলে, বাবা এই দেখো আমি তোমার জন্য বড় দোকান থেকে মিষ্টি এনেছি আর এই ডিশটাও পরিষ্কার করে এনেছি, এবার তুমি মিষ্টিটুকু খেয়ে নাও। তখন সাক্ষ্য বলে, আপনার কি মনে হয় এই ডিশটা অপরিষ্কার? এইভাবে আমি খেতে চাইছি না এমন নয়, আমি এই সময়ে আসলে কিছুই খাই না, সেই জন্যই কিছু খেতে চাইছি না। তখন মেনকা বলে, তা বলে তুমি বস্তিতে এসেছো আমাদের জামাই, আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে। তুমি একবার বলেছো খাবে না, অমনি মিনু তখন থেকে এখানেই দাঁড়িয়ে আছে আর কোনো ব্যবস্থাই করছে না। মিনু এরকমই কিপ্টে, তা বলে আমরা তো আর ওর মতো কিপ্টে নয়। আমাদের বস্তির জামাই এসছে, আমরা থেকে জামাই আদর আপ্যায়ন করবোই। আচ্ছা ঠিক আছে, পুরো মিষ্টিটা নাই বা খেলেও একটু করেও তো ভেঙে খাও। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে, আপনি যখন এতবার করে বলছেন আমি একটুখানি ভেঙে খাচ্ছি। এই বলে সাক্ষ্য একটুখানি মিষ্টি ভেঙে খেয়ে নেয়। এদিকে মিনু সাক্ষ্যকে বলে, আমি বুঝতে পারছি বাবা, আমাদের এই ঘরে থাকতে তোমার খুবই অসুবিধা হচ্ছে, তবুও তুমি যে আজ এখানে এসেছো এই জন্য আমরা খুব খুশি হয়েছি। তখন সাক্ষ্য মনে মনে ভাবে, সত্যি এরকম ঘরে আমি খুব বেশি সময় থাকতে পারবো না। এরকম একটা ঘরে এই মেয়েটা বড় হয়েছে, সবাই একসাথে থাকছে, মেয়েটা তার গানের জন্য লড়াই করেছে, সত্যি ওর জীবনটা অনেক লড়াইয়ে অনেক স্ট্রাগল করেছে মেয়েটা।
মেনুকা তখন সাক্ষ্যকে বলে, বাবা তুমি কি ভাবছো? সাক্ষ্য বলে, ভাবছি না, অপেক্ষা করছি মহারান কখন সব শেষ হবে, তারপরে আমার সাথে যে বাড়িতে ফিরবে। ঝিল বলে, আমি আপনার সাথে বাড়িতে ফিরবো না তো, আজ আমি এখানেই থাকবো মায়ের সাথে। সাক্ষ্য বলে, শোনো ঝিল, তোমার শরীর ঠিক নেই, এই অবস্থায় আমি তোমাকে এখানে রাখতে পারবো না। তাছাড়া এখানে থাকলে তোমার ঠিক করে খাওয়া দাওয়া হবে না, তোমার যেটা খুশি সেটা খুব বেশি প্রয়োজন। মিনু তখন বলে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই তো খাওয়াবো বাবা, আমরা চাইলেও তো বেশি কিছু খাওয়াতে পারবো না। তখন সাক্ষ্য বলে, সেটা আমি জানি, আর জানি বলেই ওকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছি। তখন ঝিল বলে, না, আমি কোথাও যাব না, আমি তো বলেই এসেছিলাম আমি কটা দিন এখানেই থাকবো। তখন মিলি বলে, ঝিল এত করে যখন বলছে তুই যা। মিনুও বলে, হ্যাঁ মা তুই যা, তুই বরং জামাইয়ের সাথে বাড়ি ফিরে যা, ও তো ডাক্তার, ও যেটা বলছে নিশ্চয় তোর ভালোর কথা ভেবেই বলছে, তোর কথাটা শুনলে ভালোই হবে। তখন ঝিল বলছে, মা তুমিও আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তোমার সবাই কেন আমার সাথে এমনটা করছো বলো তো, আমি তো এখানে থাকার জন্য এসেছি তাই না? তখন কথা শুনে সাক্ষ্য বলছে, ঠিক আছে ঝিল, তোমার যদি থাকতে ইচ্ছে করো তো সুস্থ হওয়ার পরে এসে কটা দিন এখানে থেকে যেও, এখন তুমি অসুস্থ, এখন আমার সাথে তোমাকে যেতেই হবে। তখন ঝিলের বন্ধুরাও ঝিলকে বলে, তোর বর তো ডাক্তার, ও যা করছে তোর ভালোর জন্যই করছে, অনেক রাত হয়েছে এখন, এবার তুই বাড়ি ফিরে যা। তখন ঝিল বলছে, তোরা সবাই আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস, এখান থেকে চলে যেতে বলছিস? তখন ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি, তোর ভালোর কথা ভেবেই তাড়িয়ে দিচ্ছি, তুই এখান থেকে চলে গেলে, ওই বাড়িতে গেলেই তোর জন্য ভালো হবে, তুই খুব দ্রুত ঠিক হয়ে যাবি। এরপরে সাক্ষ্য বলে, ও একা একা হয়তো গাড়ির কাছে যেতে পারবে না, ওর মাথাটা আবারও ঘুরে উঠতে পারে, তোমরা ওকে ধরে ধরে গাড়ির কাছে নিয়ে আসো। এইভাবে সাক্ষ্য ঝিলকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকতেই সাক্ষর বাবা বলে, এই তো সাক্ষ্য ফিরে এসেছে, কিরে সারাদিন তুই কোথায় ছিলিস? শতরূপা ঝিলকে দেখে বলে, ঝিল তুমি তো বলেছিলে বাপের বাড়ি গিয়ে কটা দিন থাকবে, তো আবার সাক্ষর সাথে এখানে চলে এলে কেন? তখন ঝিল বলে, আমি তো থাকতেই চেয়েছিলাম, তোমাদের ছেলেই তো জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে, আমি তখন আর কি করতে পারি বলো তো? তখন সাক্ষর মা বলে, ও তাই বুঝি, সাক্ষ্য তুমি বস্তির বাড়িতে গিয়েছিলে? তখন সাক্ষ্য বলে, মা আমি ওখানে গিয়েছিলাম, একটা প্রয়োজনে গিয়েছিলাম, ঝিল আমার পেশেন্ট, ওর ভালোর কথা চিন্তা করেই গিয়েছিলাম। তখন সাক্ষর মা বলে, সেসব কথা আমরা পরে শুনবো, তুমি বস্তির বাড়িতে কেন গিয়েছিলে সেটা আগে আমাকে বলো। তখন সাক্ষ্য বলে, ঝিলের প্রোগ্রাম দেখতে সেখানে গিয়েছিলাম। তখন এই কথা শুনে মিচকে বলে, কী রে, তুই আবার এইসব গান শান কবে থেকে পছন্দ করলি, ভক্ত হয়ে গেলি নাকি? তখন সাক্ষ্য বলে, ভক্ত টক্ত কিছু না, ঝিল অসুস্থ, আমি ওকে নিষেধ করেছিলাম কিন্তু ও শোনেনি, ফাংশানে গিয়েছিল। তখন এ কথা শুনে সাক্ষর মা বলে, ও তাই, তুমি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলে, কখন ঝিল অসুস্থ হবে আর তুমি তার সেবা করবে? তখন সাক্ষ্য বলে, এই প্রকার সেরকমই মা। তখন সাক্ষর মা বলে, কী রে ঝিল, কি আবার তুই অসুস্থ হয়েছিলিস? সাক্ষ্য বলে, হ্যাঁ, গান গেয়ে স্টেজ থেকে ফিরছিল, আর সেই মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়েছিল, তাই ওকে নেওয়ার জন্য ওর বাড়িতে গিয়েছিলাম। তখন সাক্ষর মা বলে, ঠিক আছে, পৌঁছে দিলে বুঝলাম, আবার ফিরিয়ে আনলে কেন? তখন সাক্ষ্য বলে, ওর বাড়ির অবস্থা দেখে মনে হলো ও প্রপার কেয়ার পাবে না ওখানে, তাই আমি ওকে বাড়িতে ফিরিয়ে এনেছি। তখন সাক্ষর মা বলে, এবার বল আমরা ওর কী সেবা যত্ন করব? তখন সাক্ষ্য বলে, তেমন কিছু না, সঠিক সময়ে খাবার পাবে, ফল খাবে, এটাই। তখন মিচকা বলে, আমাকে বললেই পারতি, আমি অনেকগুলো ফল কিনে দিয়ে পাঠিয়ে দিতাম। তখন শতরূপাও বলে ওঠে, ওদের বাড়িতে তো লোক সংখ্যা বেশি, ফল পাঠালে সবাই তো ভাগাভাগি করে খেয়ে নেবে, ঝিলের পেটে যাবে না। তখন ঝিল বলে, তুমি কি আমার পরিবারকে এতটাই লোভী মনে করো নাকি? আমার পরিবার এতটা লোভী নয়, আমরা ছোটোবেলা থেকে অনেক অসুখ ঝড়ঝাপটা সয়ে এসেছি, ফল এখনও জোটেনি, এবার ফল লাগবেও না, ফল ছাড়াই আমি সুস্থ হয়ে উঠবো। তখন সাক্ষ্য বলে, না, তোমাকে ফল খেতেই হবে, কারণ তুমি আমার পেশেন্ট। তখন এই কথা শুনে ঝিল বলে, আপনার তো অনেক পেশেন্ট আছে, তাদের বাড়িতে গিয়ে কি দেখেন? তখন এই কথা শুনে সাক্ষ্য আর কোনো জবাব দেয় না। সাক্ষ্য তখন চুপ করে থাকে। এদিকে ঝিল আবারও বলে, আমার কোনো ফল খাওয়ার প্রয়োজন নেই। তখন সাক্ষ্যর মা বলে, ওর কথা শুনলি তো? তখন সাক্ষ্য তার বাবাকে বলে, বাবা কাল ঝিলের ব্লাড টেস্ট করতে হবে, হয়তো রক্তও দিতে হতে পারে। এ কথা শুনে ঝিল বলে, বারে, আমার শরীর নিয়ে কেউ আমার মতামত নিচ্ছে না। তখন সাক্ষ্যর মা বলে, সাক্ষ্য তোর ভালো চাইলেও তো করছে। তখন সাক্ষ্যর বাবা ঝিলকে বলে, শোন ঝিল, ট্রিটমেন্টের জন্য যদি ব্লাড দিতে লাগে তাহলে দিতে হবে। এই কথা শুনে ঝিল কিছুই বলে না। এরপর সাক্ষ্যর বাবা বলে, হ্যাঁ রে সাক্ষ্য, ঝিল তোর পেশেন্ট, এই জন্যই কি তুই ওদের শোটা স্পন্সর করেছিস নাকি?
এই কথা শুনে সবাই অবাক হয়ে থাকে। ঝিলও আকাশ থেকে পড়ে যে এটা সে কী শুনছে। এদিকে সেই মুহূর্তেই মিসকে বলে, দেখলি, তুই নিজেই নিজের কবর খুঁড়েছিস। তখন সাক্ষ্য বলে, আমি তো অনেক শোই স্পন্সর করি, তেমনই করেছি এটা। সাক্ষ্যর মা বলে, তাই বলে তুই এদের শোটা কেন স্পন্সর করতে গেলি? তখন সাক্ষ্য তার বাবাকে বলে, বাবা, এইসব কথা তুমি কোথা থেকে জানতে পারলে? তখন সাক্ষ্যর বাবা বলে, তুই যে ক্লাবের শো স্পন্সর করেছিস সেখানে আমার বন্ধু আছে, সে আমাকে এসব বলেছে। সবাই ভাবছে ঝিল তোর স্ত্রী বলে তুই শোটা স্পন্সর করেছিস। এ কথা শুনে সাক্ষ্য বলে, না বাবা, তেমন কিছুই নয়। তখন সাক্ষ্যর বাবা বলে, তাহলে ক্লাবে গিয়ে বলে দে তুই শো স্পন্সর করতে চাসনি। তখন সাক্ষ্য বলে, বাবা, এত কথা বলার কী দরকার? তখন সাক্ষ্যর বাবা হেসে ওঠে, কারণ তিনি ইতিমধ্যেই বুঝে গেছেন যে সাক্ষ্য ঝিলের প্রেমে পড়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যখন সাক্ষ্য তার রুমে চলে যায় তখন তার পিছু পিছু ঝিলও চলে যায়। ঝিল গিয়ে সাক্ষ্যকে বলে, ধন্যবাদ সাক্ষ্য স্যার, আপনি আমাদের শোটা যে স্পন্সর করেছিলেন সেটা আমরা জানতাম না, আর আমরা নাম জানার চেষ্টাও করেছিলাম, তাকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা যে আপনি সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি আমাদের শোটা এভাবে স্পন্সর করবেন। তখন সাক্ষ্য বলে, না ঝিল, এটা আমি এমনিতেই করেছিলাম। তখন ঝিল বলে, সাক্ষ্য স্যার, এটা আমার জন্য করলেন তাই তো? এই শোটা আপনি আমার জন্যই স্পন্সর করলেন, তার জন্য ধন্যবাদ। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, না না ঝিল, আমি এটা তোমার কথা ভেবে করিনি, আমি অন্য বাকি শোগুলো যেরকম স্পন্সর করি সেরকমভাবে স্পন্সরটা করেছি, আর আমার হাতে কোনো অপশান ছিল না, তাই বাধ্য হয়েই আমি এই স্পন্সরটা করেছি। আমি শুধু বলেছিলাম যে আমি একটা শো স্পন্সর করতে চাই, তার জন্য যা খরচ হবে আমি সেটা দিতে রাজি। তখন সেই কমিটির লোকজন এই শোটাই অফার করেছিল, আর আমি এটা জানতাম না যে এটাতে তোমরাই পারফরমেন্স করবে। তোমরা পারফরমেন্স করলে আমি হয়তো এই শোটা স্পন্সর করতাম না। তখন এ কথা শুনে ঝিল বলে, সাক্ষ্য স্যার, আপনি কেন বারবার মিথ্যে কথা বলছেন? আপনি জানেন তো আপনি মিথ্যে কথা ভালো করে বলতে পারেন না। মিথ্যে কথা যদি ভালো করে বলার হয় তাহলে আমি কিন্তু আপনার কথা শুনেই বুঝতে পারবো যে আপনি মিথ্যা বলছেন নাকি সত্যি। তখন সাক্ষ্য বলে, এইসব কথা এখন আর বলে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তুমি এসব কথা বাদ দিয়ে তুমি তোমার কাজ করো। তুমি এখন আমার কাছে কোনো কথাই বলবে না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই বলে সাক্ষ্য সেখান থেকে চলে যায়। আর ঝিল এদিকে মনে মনে খুব খুশি হয়ে যায় যে সাক্ষ্য তাদের শোটা স্পন্সর করেছিল বলে তাদের শোটা আজকে সম্পূর্ণ হলো।